আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 26 কেমন আছো তোমরা? অ্যাডভান্সড প্রবলেম সলভিং আরেকটা ক্লাস নিয়ে এলাম। তো ফরমালি তো ক্লাস বলতে গেলে শেষ, তাই না? ফরমালি একদম তোমাদের ক্লাস শেষ। এখন এই জায়গায় সর্বশেষ কিছু পোর্শন আমার মনে হচ্ছে একটু দেখাই দিলে বেটার হবে। আমি ওইদিন ভাবতেছিলাম যে আরো কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করাইলে মনে হয় ভালো হয়। সেই জন্য আমি আবারও তোমাদের সামনে আসলাম এবং তাহলে বুঝতেই পারছো যে তোমাদেরকে ছেড়ে যেতে না ভাল লাগতেছে না। বুঝছো? তো প্রয়োজনে তোমাদের যখন কোনো প্রবলেম দেখা দিবে আমাকে বলবা। আমি প্রয়োজনে সেই টপিক গুলা রেকর্ড করে তোমাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, ইউটিউবে বা ফেসবুকে, সেখানে তোমরা দেখে নিবা। ওকে, শামসু, খেলা তো জটিল হইতেছে। এখন কি অবস্থা খেলার? আমিও দেখে আসলাম একটু আগেই। আচ্ছা, আমি 10 সেকেন্ড আধা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ? আমার একটা মুরব্বি কল দিচ্ছে। উনি হসপিটালে আছে। জাস্ট একটু সময় নিচ্ছি, হ্যাঁ? ওকে, আমার কাজিন হসপিটালে ভর্তি। কালকে, আচ্ছা আমি আমার গতকালকের ঘটনা বলি। গতকালকে আমার ছোট ভাই দেশের বাইরে চলে গেছে। তো 12:30 পর্যন্ত ছিলাম এয়ারপোর্টে। তো এটা শেষ করে এয়ারপোর্টের পাশে একটা হসপিটাল আছে যেখানে আমার কাজিন ভর্তি, ওর একটা সার্জারি হওয়ার কথা। রাত 2:30 বাজে আমি রক্ত দিচ্ছি। রক্ত দিয়ে তারপরে বাসায় গেছি। আজকে ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। একটা অপারেশন করাইতে হবে। একটা অপারেশনে রক্ত লাগে। তো রক্ত দিছি সেই রাত 3টায়। তো এটা নিয়ে কথা হইলো এখন। হুম। হ্যাঁ, কি বলবো? তোমাদের কি প্রশ্ন? কোয়ার্টার ফাইনাল এক্সামে এই চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে এটা বলা যাচ্ছে না। এই চ্যাপ্টার থেকে কয়টা আসবে আসলে, কয়টা দিছি এটা মনে নেই, তবে কয়েকটা প্রশ্ন আছে। ভিনেগার থেকে কিছু প্রশ্ন আছে। হুম। ক্যাচ 2টা মিস করছে এখন। আহ ইন্ডিয়ার মতো অবস্থা হয়েছে। ইন্ডিয়াতে শুরুতে তো মনে হয় 2টাই ক্যাচ মিস করছে, তাই না? অভিষেকের একটা ক্যাচ মিস, তারপরে আরেকটা খুব টাফ ছিল, বাট মিস তো করছে। এই জন্য অভিষেক পরে 45 না 75 করলো। অবস্থা খারাপ। অনেক চক্রবর্তী গেছে কোন একটা দেশে। ওকে, চলো আমরা আজকে প্র্যাকটিস করে খুব দ্রুতই শেষ করে দেব, খুব বেশি না, খুব বেশি সময় নিব না, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এখন এই টপিকটা আসলে এটাই যে মোস্টলি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। যে টপিকগুলা, এই চ্যাপ্টারটা পুরাটা আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? এটা অন্তর ভাই লিখে দিয়ে গেছে এই লেখাটা।
আচ্ছা। তো দেখো কি প্রশ্ন আছে? এমসিকিউ সলভিং এবং অ্যাডভান্সড প্রবলেম সলভিং। চলো একটা করে শুরু করি। প্রিজারভেটিভ কোনটি? না রে ভাইয়া, আর কেমিস্ট্রি ক্লাস নেই। প্রিজারভেটিভ কোনটি তোমরা জানো? বেনজয়েট, তাই না? সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি অন্যান্য সাবজেক্টেরও ক্লাস শেষ? যদি অন্যান্য সাবজেক্টেরও ক্লাস শেষ হয়ে থাকে তাইলে কেমিস্ট্রিরও আজকেই শেষ। তাহলে বলতে গেলে আসলে সবই শেষ। তারপর রেকর্ড দেখবা। দেখো, দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা তো বুঝতেই পারছো। এখানে একটাই আছে যেটা খাওয়া যায়। হ্যাঁ, সব শেষ। তার মানে কেমিস্ট্রি সর্বশেষ ছিল। আচ্ছা, তো কেমিস্ট্রি ছিল সর্বশেষ, তার মধ্যে সর্বশেষ ক্লাস আজকে। লেবুর রস। সরি, সোডিয়াম বাইকার্বনেট। ওয়াই বাইকার্বনেট দিয়ে কেন? একটু চিন্তা করার আছে। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে পিএইচ নিয়ন্ত্রণ করা হলো। আচ্ছা, এটা মুখস্থ করে রাখো। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে পিএইচ নিয়ন্ত্রণ করা হবে। ওকে, এটা কি বইয়ে কোথাও আছে? সেদিনই মাত্র শেষ হইলো, তাই না? মানে শুরু হইলো 6 এপ্রিল। হ্যাঁ, এবং গত বছর প্রথম থেকে শুরু হয়েছে। দেখো, নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহৃত হয়? ময়েশ্চারাইজার, তো আমরা জানি ময়েশ্চারাইজার ওই সমস্ত পদার্থই ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে যাদের মধ্যে একাধিক OH মূলক আছে। তো এর মধ্যে ইথিলিন গ্লাইকল এবং গ্লিসারল, এই দুইটার মধ্যে তোমার এখানে আছে 2টা OH মূলক, আর এটার মধ্যে আছে 3টা OH মূলক। তো বুঝতে পারছো, ময়েশ্চারাইজার হিসেবে ইথিলিন গ্লাইকলের চেয়ে গ্লিসারল কিন্তু বেশি উপযোগী। বুঝছো, গ্লিসারলটাই বেশি উপযোগী, যেখানে 3টা আছে। আচ্ছা, গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি? গাজন প্রক্রিয়া, তাই না? গাজন প্রক্রিয়ায় আমরা গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি করি। এবার তোমরা বলো, সেই এনজাইমের নামটা কোনটা? ছটপট বলে ফেলো। গ্লুকোজ থেকে অ্যালকোহল? আরে নট, একদম অ্যাসিড। এটা হচ্ছে গ্লুকোজ থেকে অ্যালকোহল। জাইমেজ, মনে রাখবে, জাইমেজ অলওয়েজ গাজনের জন্য ব্যবহৃত হয়। গাজন প্রক্রিয়ার জন্য, ফার্মেন্টেশনের জন্য জাইমেজ এনজাইম কাজ করে। জাইমেজ মানে ভাঙবে, এই যে একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে ফেলবে, গ্লুকোজটাকে অ্যালকোহলে কনভার্ট করবে। বুঝছো? তো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু অ্যালকোহল তৈরি করবে, 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। মনে রাখবা, জাইমেজ এনজাইম। দুধের মিষ্টি স্বাদের জন্য মূলত দায়ী কোনটি? সবসময় মনে রাখবা, সুগারগুলোর স্বাদ মিষ্টি হয়। সবসময় মনে রাখবা, সুগারগুলোর স্বাদ কি হয়? মিষ্টি হয়। আর দুধের মধ্যে কোন সুগারটা আছে ওই অনুযায়ী আমরা অ্যান্সার করব। বলো। আফিফ, লাবিব, সেজুতি, হেলাল, ঠিক বলেছ। দুধের যে সুগার, ওটার নাম হচ্ছে ল্যাকটোজেন। না, ল্যাকটোজেন না, তো ল্যাকটোজ শর্করা। এটা তো অপশনই দেখা যাচ্ছে না। ল্যাকটোজেন না বলে বলতে হবে হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ, নট জেন, হচ্ছে ল্যাকটোজ শর্করা। প্রোটিন না, আসলে এটা আগে একটু দেখে দেওয়া দরকার ছিল। এটা হচ্ছে ল্যাকটোজ শর্করা, নট প্রোটিন। প্রোটিন কখনো মিষ্টি হয় না, এটা মনে রাখবা। ওকে, কোন আয়নের স্বল্প পরিমাণ উপস্থিতি কোয়াগুলেশন দ্রুততর করে?
বলো। হার্ডি-শুলজের নিয়মটা, কোয়াগুলেশন ইজ প্রপোর্শনাল টু চার্জ। চার্জ যার যত বেশি সে তত দ্রুত কোয়াগুলেশন করতে পারে, তাই না? এই তো এই প্র্যাকটিস গুলা কিন্তু দরকার আছে, বুঝছো? তো যত বেশি চার্জ থাকবে সে তত দ্রুত কোয়াগুলেশন করতে পারবে। হ্যাঁ, একটু ভাবো, এটা আমি ক্লাসে পড়াইছিলাম। ভেবে চিন্তে এটা অ্যান্সার করো। এর মাঝে মাঝে আমার একটু খেলার আপডেটটাও দিও, কি অবস্থা? মাঝে মাঝে আমারও খারাপ লাগতেছে, প্লাস আবার খেলার কি অবস্থা ওইটা জানারও খুব আগ্রহ হইতেছে। আমারে ভুল বুঝিস না রে ভাইয়ারা, আসলে আমি গত ৩-৪ বছর কোনো খেলা দেখি নাই। মাত্র এই এশিয়া কাপটা যখন শুরু হইছে, আমি আবারও কয়েকদিন খেলা টানা দেখছি, এখন আবার খেলা দেখতে ইচ্ছা করে। এটা এমন নেশার মতো, পুরা নেশার মতো। হুম, দেখি। TBHQ, EDTA, তারপর প্রোপাইল গ্যালাইট এগুলো সব আমাদের নিজের হাতে বানানো। বিটা ক্যারোটিন এটা ভেঙে ভিটামিন A হয়। কি হয় এটা ভেঙে? ভিটামিন A হয়। তো ভিটামিন A একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন A একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, বিটা ক্যারোটিন গেল। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটার নাম কি? বলে ফেলো। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটার নাম। দুধে বিদ্যমান প্রধান প্রোটিনটার নাম কি? ইয়েস, কেজিন প্রোটিন। কেজিন প্রোটিন, কেজিন, CAESIN। কেজিন বলে, কেসিন বলে। আম কোটাজাতকরণে কোন যৌগ ব্যবহৃত হয়? আম এটা একটা অম্লধর্মী পদার্থ, মনে রাখবা। আম হচ্ছে একটা অম্লধর্মী পদার্থ। তো এইখানে আমরা অম্লই ব্যবহার করি, আমরা অম্ল ব্যবহার করি, বুঝছো? এর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। তো এত ভিটামিন সি আমরা কোত্থেকে পাবো? প্রচুর দাম ভিটামিন সি। সাইট্রিক অ্যাসিড এটাও অনেক অনেক দামি, বাট বেশি পরিমাণে পাওয়া যায় না, এটা একটা সমস্যা, বুঝছো? আবার সাইট্রিক অ্যাসিড কিছুটা দুর্বল অ্যাসিড, কিছুটা মানে ভালোই দুর্বল অ্যাসিড। তো এরপরে আমাদের হাতের অবশিষ্ট থাকে হচ্ছে ভিনেগার। কেউ যদি ফরমালিন বলো তাহলে তো শেষ। ফরমালিন খেলে তো মানুষই মরে যায়, ক্যান্সার হয়ে যায়, বুঝছো? এবং ইভেন চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখের রেটিনা নষ্ট হয়ে যায় ফরমালিন দূষিত খাবার যদি কেউ খায়। তো আম কোটাজাতকরণে বহুল ব্যবহৃত হয় যেটা, সে ভিনেগার। তোমরা কি আমের আচার বানাও নাই কেউ, বা তোমাদের বাসায় এরকম বানায় নাই? তো সেখানে দেখবা ভিনেগার দেওয়া হয়, বুঝছো? ভিনেগার দেওয়া হয়, হ্যাঁ ভিনেগার হবে অ্যান্সার। হোয়াট, সাইট্রিক অ্যাসিড? এটা কি ডিরেক্ট বইয়ে আছে? আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি বারবার। বলো না, এটা কি বইয়ে আছে? যদি ডিরেক্ট এরকম কোনো লাইন থাকে তাইলে তুমি এটা বলবা। আমের মধ্যে কিন্তু এরকম ভিনেগার দেওয়া হয়, বুঝছো? কি হবে? এগুলো নিয়মিত পড়ার মধ্যে থাকতে হবে। সাইট্রিক অ্যাসিড, আচ্ছা ডিরেক্ট বইয়ের লাইন থাকলে ওই লাইনটা দাগায় রাখো, দাগায় রাখো। বইয়ে থাকলে বই, মানে ওইটাই ঠিক। আচ্ছা দেখো, কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এটা ওইদিন ক্লাসে আমি পড়াইছিলাম। যদি সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ আমে সাইট্রিক অ্যাসিড থাকে, আমে তো সাইট্রিক অ্যাসিড থাকে, অবশ্যই থাকে। তো সাইট্রিক অ্যাসিড দিবে অ্যান্সার। ওকে, তো কোল্ড ক্রিম কিন্তু হ্যাঁ লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? বলো দেখি, তোমরা কি বলো দেখি। মোম কিন্তু অনেক শক্ত। মোম দিলে মানে ডিরেক্ট, আমরা যে মোমের কথা বলতেছি, এখানে যে মোমের কথা বলা আছে তোমরা সবাই বলতেছো মোমের কথা, তো মোম দিলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে, ডিরেক্ট ওই মোমটা অনেক শক্ত হয়ে যায়। তাহলে আমাদের এমন একটা মোম জাতীয় পদার্থই ব্যবহার করতে হবে যেটা কিনা কিছুটা লিকুইড, বুঝছো? এই ক্ষেত্রে কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে আমাদেরকে তরল প্যারাফিন ইউজ করতে হবে, এটা মনে রাখবা। হ্যাঁ, তরল প্যারাফিন বা লিকুইড প্যারাফিন ব্যবহার করতে হবে।
আর প্যারাবেন এটা কোনো লুব্রিকেটিং এজেন্ট না। প্যারাবেন হচ্ছে কি? প্রিজারভেটিভ দেওয়া হয়। বাট কখনোই প্যারাবেন সমৃদ্ধ কোনো ক্রিম কিনবা না। এটা ক্যান্সার তৈরি করে ফেলতে পারে। ইভেন আমাদের হরমোনাল ইমব্যালেন্সও করতে পারে বডিতে। প্যারাবেন অ্যাবজর্ব হয় খুব বেশি। গ্লিসারিন তো না, গ্লিসারিন হচ্ছে ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, কোনটি ট্যালকম পাউডারের প্রধান উপাদান? একদম এটা মুখস্থ করতে বলছিলাম। ভাইয়া ট্যালকম পাউডারের কিন্তু আসে, বুঝছো? ট্যালকম পাউডারের উইকেট 6টা গেছে। আসলেই সেরা। যদি বাংলাদেশ এই ম্যাচে জিতে, বাংলাদেশ কিন্তু ফাইনালে চলে যাবে। মানে আজকেরটা হচ্ছে অঘোষিত একটা সেমিফাইনালের মতো। এটাতে জিতলে ডিরেক্ট ফাইনাল। হ্যাঁ, তো ট্যালকম পাউডারে কি থাকবে? ম্যাগনেসিয়াম থাকবে, সিলিকন থাকবে, তাই না? তো ম্যাগনেসিয়াম সিলিকনের একটা যৌগ, এটা টেলক, লুব্রিকেটিং জাতীয় পদার্থ। এটাও কিন্তু লুব্রিকেটিং বৈশিষ্ট্যের আছে, বুঝছো? এটা কিছুটা পিচ্ছিল একটা পাউডার, মুখস্থ করে ফেলবা। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? বলো। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান, এই তো সেরা, আগে অ্যান্সার করে ফেলছো। কস্টিক সোডা, কস্টিক সোডা। তো অ্যামোনিয়া আমরা কেন টয়লেটে ব্যবহার করব না, এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। হ্যাঁ, হুম, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এটা কিভাবে পরিষ্কার করে মনে আছে? পরিষ্কার করার কৌশলটা মনে রাখতে হবে। হাইড্রোলাইসিস করে, ওই বড় বড় চর্বির কণাগুলোকে সে হাইড্রোলাইসিস করে ফেলে। আচ্ছা, তারপরে এটার আরেকটা মেকানিজম আছে জানো? ওইখানে আমরা ক্লোরিনও ব্যবহার করে থাকি, ক্লোরিনও ব্যবহার করি। তো ক্লোরিন ব্যবহার করলে সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি করে। এই সোডিয়াম হাইপোক্লোরাইডও একটা ক্লিনিং এজেন্ট, ক্লিনিং এজেন্ট। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কখনো কখনো ক্লোরিনও ইউজ করা হয় টয়লেট ক্লিনারের মধ্যে। তখন এই দুইটা মিলে সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি করে। সোডিয়াম হাইপোক্লোরাইডটা একটা ভালো ক্লিনিং এজেন্ট। বুঝা গেল? এবার বলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি এটাকে, পানির সাথে মিশ্রিত হয়ে কোন মিশ্রণটা তৈরি করে? খুবই সহজ। এক দুর্গন্ধ তৈরি করতে গিয়ে তো নতুন দুর্গন্ধ তৈরি হবে ক্লোরিন দিলে, কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলে, তো ক্লোরিনের থাকে না, ক্লোরিন গ্যাসের ওই বৈশিষ্ট্য থাকে না। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এদের এই মিক্সচারটা সাসপেনশন তৈরি করে। তারপরে অ্যান্টিবায়োটিক গুলো আছে, অ্যান্টিবায়োটিক পাউডার, ওই পাউডার গুলাকে আমরা ডিরেক্ট এইভাবেও বলি পাউডার ফর সাসপেনশন, পিএফএস। দেখবা বিভিন্ন ওষুধের গায়ে এটা লেখা থাকে, পিএফএস, পাউডার ফর সাসপেনশন। বুঝছো? অনেকে ভুল করে বলে যে পাউডার ফর সিরাপ। কখনোই অ্যান্টিবায়োটিক পাউডার সিরাপ তৈরি করতে পারে না। সিরাপ মানে ডিরেক্ট সলিউশন। তোমরা দেখবা কিছু ওষুধের গায়ে সিরাপ লেখা থাকে, কিছু ওষুধের গায়ে সাসপেনশন লেখা থাকে। যতগুলো অ্যান্টিবায়োটিক দেখবা, সেফ3 বলো, ডেনভার বলো, তারপরে সাফাক্ল্যাভ বলো, ইনফ্লক্স বলো, ফ্লুক্লোক্সাসিলিন বলো, সবগুলোর গায়ে দেখবা পিএফএস লেখা আছে। এটা হচ্ছে সাসপেনশন তৈরি করে। বুঝছো? সাসপেনশন তৈরি করে। এবং দীর্ঘদিন ব্যবহার না করলে দেখবা সে তলানি জমতেছে, এটা শেক করে আবার খাইতে হবে। গেল? বলো, নিচের কোন খাদ্যে খাদ্যবস্তুর পরিমাণ সব থেকে বেশি থাকে? অর্থাৎ ফুড ইনগ্রেডিয়েন্ট কোনটাতে সব থেকে বেশি থাকে? এগুলো ডিরেক্ট বইয়ের লাইন কিন্তু তুলে দেওয়া হয়েছে। যাক, 6 উইকেট, ভালোই হলো। ডিরেক্ট বইয়ের একটা লাইন আছে, দেখবা বাঁশকুড়ুলে প্রচুর পরিমাণে নিউট্রিশন জমা থাকে। বুঝছো? এই বাঁশকুড়ুলের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন জমা থাকে। নিচের কোন খাদ্যে খাদ্যতন্তু বা ফাইবারের পরিমাণ সব থেকে বেশি? তরমুজের মধ্যেও ফাইবার আছে, বেশ ভালোই আছে, কিন্তু পেঁপে করলাতে এত বেশি নাই। বাট বাঁশকুড়ুলের মধ্যে প্রচুর ফাইবার আছে।
রাফেজ জাতীয় খাদ্য আছে। মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কোন কাজে ব্যবহৃত হয়? মনে আছে কি বলছিলাম? বাঁশকরল হচ্ছে দেখবা বাঁশঝাড় আছে না? ওইখানে নতুন কিছু চারা গজায়। ওই নতুন যে চারাগুলা গজায় একটু বড় হইলে, মানে খুব বেশি বড় না, একটু ধরো যে মিডিয়াম হইছে, মানে ওটাকে আমরা আ শৈশব বলতে পারি। ওই শৈশবে যখন গাছের ইয়াটা পৌঁছায়, বাঁশ গাছের আ বয়সটা পৌঁছায়, তখন ওটার গোড়া থেকে একটা একদম তোমার বলা যায় যে কচি, মানে ইয়ার মতো খাওয়া যাবে, বাঁধাকপির মতো খাওয়া যাবে। এরকম টেক্সচারের একটা অংশ পাওয়া যায়। ওটাকে আমরা বাঁশকরল বলি। বুঝছো? এটা দেখতে কিছুটা কোনকের মতো, কোন আইসক্রিমের মতো দেখবা। আচ্ছা, মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট বলছিলাম না? ব্যাকটেরিয়া এক ধরনের উদ্ভিদ, মানে one kind of, যেহেতু এর মধ্যে কোষপ্রাচীর আছে, আমি এভাবে মনে রাখতাম একসময়। তো এটা বাড়ানোর জন্য তো সার লাগবে, খাবার লাগবে। তো এই খাবার হচ্ছে এটা, ব্যাকটেরিয়ার খাবার। ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। ওকে, ওই যে একটা কম্পার্টমেন্ট দেখাইছিলাম না? ওই কম্পার্টমেন্টের মধ্যে লেখা আছে দেখবা। তরল খাদ্যবস্তুকে জেলিতে পরিণত করা হয় কিসের মাধ্যমে? খুব ভালো একটা প্রশ্ন। এটা ইলেকট্রোকেমিস্ট্রিতেও তোমরা পড়ছিলা। আমরা যখন সল্ট ব্রিজ বানাই, ওইখানে সল্ট ব্রিজের সল্ট কনটেন্টটাকে তোমার লিকুইড বানায় ওর মধ্যে এগার দিয়ে দেই। এই এগার দিয়ে দিলেই ওইটা জেলির মতো হয়ে যায়। তখন ওই সল্ট ব্রিজটাকে উল্টায় রেখে দিলেও আর কনটেন্ট গুলা বাইরে বের হয়ে আসে না। বলো, কোয়াগুলেশন শব্দের অর্থ কি? বলো ছেলেপেলেরা, বলো। অনেকেই তোমরা কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ, বুঝছো? আমি নামগুলা বলতেছি না, আমার না খুব ইচ্ছা করতেছে তোমাদেরকে আমি বলি যে তুমি আরেকবার লেকচার গুলা দেখো প্রয়োজনে, বা প্রয়োজনে খাতাটা বা বইটা রিডিং দাও। হ্যাঁ, ওইটার উত্তর করতে কিন্তু বই, ওই চ্যাপ্টারটা পড়া লাগবে না। হ্যাঁ, কোয়াগুলেশন শব্দের অর্থ কি? ইয়েস, আরফিন ঠিক বলেছে। সবাই তোমরা ঠিক বলছো। জমাট বাঁধা। কোয়াগুলেশন মানে তঞ্চন হওয়া, জমাট বেঁধে যাওয়া। হ্যাঁ, এই প্র্যাকটিস গুলা লাগবে। তরল কলয়েডকে কি বলে? বলে ফেলো। যেটাই তরল হয়ে যায় ওটার একটা নাম বলছিলাম, মনে করে দেখো। যেটাই তরলের সাথে রিলেটেড, ওটার একটা নাম বলছিলাম। সেটা কি ছিল? তরল কলয়েডকে কি বলে? হ্যাঁ, আর জেল যদি আসে ওটা হচ্ছে সেমি সলিড। এটা কিন্তু সলিড। জেল কিন্তু সলিড। ভাইয়া, জেল সলিড, বুঝছো? জেল হচ্ছে সলিড। আচ্ছা, আর সল যেটা, এটাকে আমরা বলবো যে তরল। সলটা হচ্ছে তরল। ঠিক আছে, এবার চলো, সাসপেনশন কণার আকার কত? সাসপেনশনের আকার কত? সলিউশন, তারপরে কলয়েড, তারপরে সাসপেনশন। এই প্রত্যেকটা আকার তোমাদের জানা থাকতে হবে, বুঝছো? তো সলিউশন হচ্ছে যদি 1 ন্যানোমিটারের ছোট হয়, তাই না? 1 বা 2 ন্যানোমিটারের ছোট হয়, ঠিক এমন ভাবে আমরা বলতে পারবো যে এটা অ্যান্সার মনে হয় ক, আমি যদি ভুল না করে থাকি। 100 ন্যানোমিটারের যদি বেশি হয়, তাইলেই এটা হয়ে যায় সাসপেনশন, তাই না? লেটস চেক। ইয়েস, 100, 200 বা অ্যান্সার ক। 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার মাইনাস 5 সেন্টিমিটার, এটাকে আমরা বলতে পারবো যে 10 ইনভার্স 7 মিটার। আর 10 ইনভার্স 7 মিটার মানে হচ্ছে 100 ন্যানোমিটার। তো 100, 200, 500 এদের বেশি যদি হয়, তো ওটাকে আমরা বলবো সাসপেনশন। তখন এটা জমাট বেঁধে যায়। কোনটি ব্রাউনীয় গতি প্রদর্শন করে? বলে ফেলো।
প্রকৃত দ্রবণ? কলয়েডাল কণা? সল? আসলে কলয়েডাল কণা আর সল ২ টা তো একই, তাই না? সল মানেই তো one kind of colloid। আর পেপটাইডাইজেশন তো একটা প্রসেস। তো এটাই হবেই না। তো ব্রাউনীয় গতি প্রদর্শন করে থাকে তোমার কলয়েডাল পার্টিকেল গুলা। প্লাস মানে এখানে একটু কনফিউজিং হয়ে গেল অপশনগুলা। অপশনগুলা একটু মনোযোগ দিয়ে দেখবা। বলো অ্যান্সার কি হবে? কনফিউজড না? এ আর বি? কেমন জানি না শেষ ক্লাসের। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কলয়েডাল কণা। ব্রাউনীয় গতি প্রদর্শন করে তোমার কলয়েড সাবস্টেন্স গুলা ব্রাউনীয় গতি প্রদর্শন করে থাকে। হুম, ওকে। চলো এবার কয়েকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি। নিম্নলিখিত ছকে বর্ণিত পণ্যসমূহের সংরক্ষণের জন্য প্রদেয় তালিকা থেকে উপযুক্ত প্রিজারভেটিভ নির্বাচন করো। এটা কিন্তু তোমরা পাবা তোমাদের যে তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে, আমরা কোশ্চেন ব্যাংকের মধ্যে কিন্তু সবগুলো প্রশ্ন রাখছি, প্লাস আরো বেশি প্রশ্ন আছে। তোমরা সেই প্রশ্নগুলা পড়বা। ইভেন তোমাদের একটা চ্যাপ্টারের শেষে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে ফেলতে পারবা, সলভ করে ফেলবা। হ্যাঁ আসলেই। হুম। পাও নাই? একটা করে একটা কোশ্চেন ব্যাংক ইয়ে করে রাখবা, রেখে দিবা সাথে, বুঝছো? প্রশ্ন ব্যাংকের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন রাখি, বুঝছো মিশেল? কোশ্চেন ব্যাংক মানেই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আরেকটা থাকে মাস্টার বুক, যেখানে আমাদের হাতে লেখা থাকে প্রত্যেকটা চ্যাপ্টার, প্লাস ওটার শেষে আমাদের কিছু ইনপুট থাকে প্রশ্নের মধ্যে। আর আরেকটা আছে প্র্যাকটিস বুক, ওইটা অধিকাংশ প্রশ্নই আমরা তো আমাদের নিজেদের তৈরি করা, বুঝছো? যারা ওইটাই আমি দেখলাম যারা এতদিন একাডেমিক প্রোগ্রামে ছিল তাদের জন্য কোনো গিফট থাকবে না। তোমরা কেউ কি কোনো গিফট পাও নাই? টি শার্ট বা হচ্ছে কিছু? তো স্টুডেন্ট অনেক থাকে, তো তো স্পেসিফিক কিছু কন্ডিশন যারা ফুলফিল করে তাদের জন্য কিছু দেওয়া হয়। হ্যাঁ রে, আসলেই ক্লাস এতদিন ধরে হইলো, মানে বলতে গেলে তো প্রতি সপ্তাহেই ক্লাস হইছে, 1 দিন 2 দিন 3 দিন। এই রুটিনটা শেষ হয়ে যাবে আজকে। হ্যাঁ, তাহলে দেখি। ইলিশ মাছ সংগ্রহ করা হয় কিওরিং করার মাধ্যমে। আর কিওরিং আমরা জানি সোডিয়াম ক্লোরাইড। আমি যতটুকু প্র্যাকটিস করাই দিছি এতটুকুই এনাফ এই চ্যাপ্টারের জন্য, মোর দেন এনাফ। আমি শুরুতেই বলছিলাম। তো এই জন্যই আসলে এই ক্লাসটা রাখা। আমার মনে হয়েছে যে তোমাদের আরেকটু প্র্যাকটিস করাই দিতে হবে, কিছু কিছু গ্যাপ যদি থেকেও থাকে এটা যাতে না থাকে। হ্যাঁ, আজকে শেষ ক্লাস। আচার। তো আচার সংরক্ষণ করা হয় পিকলিং করার মাধ্যমে। পিকলিং মানে হচ্ছে ভিনেগার, মনে রাখবা। পিকল মানে আচার, আর পিকলিং করার জন্য বা আচার বানানোর জন্য, আচার সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহৃত হয়। তারপরে আমরা চলে যাচ্ছি একবারে কোমল পানীয়তে। খেয়াল করবা এই কোমল পানীয়টা কার্বন ডাইঅক্সাইডের একটা সলিউশন। এলজিপি এর বই কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তোমাদের অ্যাড্রেস অনুযায়ী এলজিপি এর বই সব তোমাদের কাছে চলে যাচ্ছে, আগে আর পরে পাবা। কত করলো পাকিস্তান? 101। দাঁড়া আমি আরেকটু চেক করে দেখি, বারবার চেক করতেছিলাম। হ্যাঁ, 16 ওভার 5 বলে 106, 101। যদি বাংলাদেশ জিতে যায়। আল্লাহ, এশিয়া কাপের ফাইনালিস্ট। আগে কখনো ফাইনাল খেলছে বাংলাদেশ?
কোন পাবলিকেশন ন দেখবা কোয়েশ্চেন ব্যাংকে যে অ্যান্সার গুলা দেওয়া আছে সবগুলাই সব বইয়েই সঠিকটাই দেওয়া আছে। এখানে কোনো ভুল খুব একটা তুমি খুঁজে পাবা না। তুমি আমাদের শিখরটা নাও বা উদ্ভাসেরটা নাও। এর বাইরে অন্য কোনো জায়গা থেকে নিবা না। ২ টা অপশনই রাখতে পারো। একটা শিখো আর উদ্ভাস। বুঝছো? যদি কোয়েশ্চেন ব্যাংক তোমরা ইমিডিয়েট পাইতে চাও, আমি বলব এই ২ টার একটা নিয়ে নাও। ক্যাচ মিস করাতেই রান হইছে। মিস না করলে মনে হয় আরো আগেই হইতো। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই সহজ দিছে ২৩-২৪ এরকম আসে। শস্য বীজ। শস্য বীজের জন্য গামা রশ্মি দেওয়া হয়। বুঝছো? গামা রশ্মি যখন এপ্লাই করা হয় বীজের মধ্যে যত জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো নষ্ট করে ফেলতে পারে ওরা মরে যায়। তাহলে আমাদের হাতে আর একটাই থাকে চিনি। এটা হচ্ছে চিনি। চিনি। জেলি সংরক্ষণ করার জন্য চিনি ব্যবহার করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট কি? যারা নিজেরা জারিত হয়ে আ দেখো অ্যান্টিঅক্সিডেন্ট ওরা কি নিজেরা জারিত হয় নাকি বিজারিত হয়? খেয়াল করো। চর্বি। এই চর্বির মধ্যে যদি জারণ বিক্রিয়া হয়, অর্থাৎ চর্বিটা যদি জারিত হয়, তাইলে এটা নষ্ট হয়ে যাবে, গন্ধ হবে, খাবারটা নষ্ট হবে। এখন এই চর্বির মধ্যে জারণ বিক্রিয়া করতে দেওয়া যাবে না। এইজন্য আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করে থাকি, যারা নিজেরাই শুরুতে জারণ হয়ে যায়। যাদের মধ্যে জারণ বিক্রিয়া হয়ে যায়, ওরা নিজেরা জারিত হয়ে যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলা নিজেরা জারিত হয়ে অন্যকে জারিত হওয়া থেকে রক্ষা করে। কথা বুঝো? দেখো, যদি চর্বির মধ্যে জারণ হইতো এটা নষ্ট হয়ে যেত। এই চর্বির মধ্যে যাতে জারণ হইতে না পারে সেই জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলা নিজেরাই আগে ভাগে জারিত হয়ে চর্বির জারণটাকে প্রতিরোধ করে। সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ সে নিজে কি হয়? জারিত হয়। তোমরা জানো বিজারক জারিত হয়, তাই না? বিজারক অন্যকে বিজারিত করে বাট নিজে জারিত হয়। তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট গুলা নিজেরা হচ্ছে বিজারক। তাহলে লিখবা যে সমস্ত বিজারক পদার্থ নিজেরা সহজেই জারিত হয়ে তেল চর্বির জারণকে প্রতিরোধ করে বা তেল চর্বিকে জারণ হওয়া থেকে রক্ষা করে তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। বুঝছো? কোন অ্যাপে খেলা দেখেন? ডিশে খেলা আছে, তারপরে টফিতে মনে হয় খেলা দেখাচ্ছে। আমি জাস্ট ইয়েগুলা দেখতেছি। আমি দেখতেছি হচ্ছে তোমার স্কোর গুলা ক্রিকবাজের মধ্যে স্কোর দেখা যায়। বিজয় ভক্ত একাডেমিক বই পড়ে এ প্লাস পাওয়া যাবে না, আমরা পাইছি তো। তবে একটা কোয়েশ্চেন ব্যাংক আমি সবসময় হাতে রাখতাম। ওইখানে টাইপ ওয়াইজ সবগুলা ইয়ে দেওয়া থাকতো। বুঝছো? সবগুলা টপিক টাইপ ওয়াইজ ভাগ করা থাকতো। ওইটা আমার জন্য খুব কমফোর্টের জায়গা ছিল। আমি ওই টাইপ গুলা শেষ করতাম। এতে করে আমার জন্য কোয়ান্টিফাই করা সহজ হইতো যে আমি কোন পর্যন্ত পড়ছি। ধরো একটা চ্যাপ্টারে ৩০ টা টাইপ আছে। এর মধ্যে আমি যদি ১৫ টা পড়ে ফেলি, দ্যাট মিনস ওই চ্যাপ্টারের অর্ধেক পড়া শেষ। তোমার পড়া সহজ করার জন্য এই টাইপ গুলা জরুরি। হুম, ওকে। তো এরা হচ্ছে বিজারক পদার্থ, সরি বিজারণ না, এরা হচ্ছে বিজারক পদার্থ। এরা নিজেরা জারিত হয়ে তেল চর্বিকে জারণ হওয়া থেকে রক্ষা করে। নিম্নলিখিত অ্যান্টিঅক্সিডেন্টগুলির গাঠনিক সংকেত লিখো। এই তো দেখছো? দেখছো রুয়েটে আসছিল। প্রোপাইল গ্যালেট, টিবিএইচকিউ মনে আছে না সবগুলা? এগুলো আরেকবার করে লিখে ফেলবা। প্রয়োজনে এখনই লিখো। এখনই লিখো। হুম। চিপস, চানাচুর ইত্যাদি তৈরিতে একটি প্রিজারভেটিভ ব্যবহৃত হয়। এর গাঠনিক সংকেতটি লিখো। বলো। একদম প্রথমটাই ছিল। বলো চিপস, চানাচুর আরেকটা পড়ছে? বাহ! ভালো। দেখে শান্তি লাগতেছে। আমি আজকে প্রেডিক্ট করছিলাম যে ১৩০ থেকে ৪০ এর মধ্যে ওরা করবে। ১৩০ থেকে ৪০ অন্তর ভাইয়ের সাথে আমি টিচার্স রুমে বসে এটা নিয়ে নানান কথা বলতেছিলাম। অন্তর ভাই বলছে যে ১৪৫ থেকে ৫৫। আমি বলছি না ভাই ১৩০ থেকে ৪০। দেখি কার কথা ফলে। মনে হয় ১৩০ ও হবে না। হুম। বলো। চিপস, চানাচুর এটা কি বেনজোইক অ্যাসিড না?
তোমাদেরকে এগুলা মনে রাখতে হবে কোনটা কিসের জন্য। আমি কিন্তু একদম দাগায় দিছিলাম, দাগায় দিছি। এলজিপিএ রুটিন কেমন হয়? দিনে দিনে একটাই ক্লাস হবে। এলজিপিএ তে কখনো একটার বেশি ক্লাস হবে না এবং একদিনে একটা করে চ্যাপ্টার শেষ হবে, মনে রাখবা। দ্রুত আরেকবার করে বইটা শেষ করা হবে এলজিপিএ এর কোর্সে। দিনে একটা করে ক্লাস হবে, ওই একটা ক্লাসে একটা করে চ্যাপ্টার শেষ হবে। মানে আমি তোমাদেরকে যে রুটিনটা দিছিলাম যে 100 দিনের মধ্যে তুমি একটা একটা করে চ্যাপ্টার শেষ করবা, এই 100 দিনের মধ্যে শেষ করে দেখবা যে একটা পড়ার ফ্লো তৈরি হয়ে গেছে। বেনজোইক অ্যাসিড এবং বেনজয়েড গুলা ব্যবহৃত হয়। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। আর যদি আমরা লবণটাকে ব্যবহার করি, সোডিয়াম বেনজয়েট অথবা পটাশিয়াম বেনজয়েট। প্রিজারভেটিভ, এটা হচ্ছে চিপস চানাচুর তৈরিতে। ভিনেগার কিভাবে অণুজীবের কার্যক্রিয়া প্রতিরোধ করে? আবারও বুয়েটের প্রশ্ন। তুমি জাস্ট একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা বছর বুয়েট রুয়েটে এই চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন পাচ্ছ এবং প্রশ্নগুলো কিন্তু কমন প্রশ্ন। প্রিজারভেটিভ কোনটা, কিভাবে অণুজীবকে আমরা ধ্বংস করতেছি ভিনেগার দিয়ে, এই প্রশ্নগুলাই। মানে এটা হচ্ছে কি একটা সলিড টাইপের চ্যাপ্টার যেখানে অল্প একটু পড়ে তুমি অনেক কিছু আউটপুট বের করে আনতে পারবে। ওই কনফিডেন্সটুকু জাগানোর জন্যই কিন্তু এই ক্লাসটা নেওয়া। আচ্ছা, তাহলে অণুজীবের কার্যক্রিয়া কিভাবে প্রতিরোধ করবে? পিএইচ কমায় দেওয়ার মাধ্যমে। পিএইচ কে কমিয়ে দিয়ে সে অণুজীবের কার্যক্রিয়াকে প্রতিহত করে, বুঝছো? তাহলে পিএইচ যখন কমে যায় আমরা জানি সেখানে এইচ প্লাস এর কোয়ান্টিটি বেড়ে যায়। আর অণুজীব সহ অণুজীব মানে তো সবই, ব্যাকটেরিয়া, মোল্ড, ইস্ট, ফাঙ্গাস, এদের প্রত্যেকের দেহেই প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর মধ্যে থাকে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডে থাকে নাইট্রোজেন, যার উপরে থাকে একটা লোন পেয়ার, তাই না? একদম ভেঙে ভেঙে। তো যখনই এইচ প্লাস আসবে, এইচ প্লাস এসে এই লোন পেয়ারটাকে ক্যাপচার করে ফেলবে। ক্যাপচার করে ফেললে এই প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাবে। এই প্রোটিনের গঠনটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। প্রোটিনের গঠন যদি নষ্ট হয়ে যায়, আচ্ছা আমরা এই ক্ষেত্রে প্লাস চার্জ এখানেও দিতে পারি চাইলে। প্রোটিনের গঠন নষ্ট হয়ে গেলে প্রোটিন আর কাজ করতে পারবে না, এনজাইম তার কার্যকলাপ হারাবে, এনজাইম নষ্ট হয়ে যাবে। ভাইয়ারা, এনজাইম যদি নষ্ট হয়, এনজাইম নষ্ট হলে কোনো বিক্রিয়া হবে না, বিক্রিয়া না হলে সে মারা যাবে। নাজিব একটা কথা বলছে, ভাই প্রথম যেদিন লাইভ ক্লাস হয়েছিল সেখানে ছিল ১৫০০ স্টুডেন্ট, আর আজকের কথা না বলো বা গতকালকে ২৫০ জন ছিল, বা আজকে হচ্ছে ১৫০ জনের মতো। তো এটা কেন? একটা ঘটনা শেয়ার করি তোমাদের সাথে। পরিমাণগত রসায়ন পড়াইছিলাম আমি প্রায় ৬ থেকে ৭ মাস আগে। এখনো তোমাদের অনেকে আমাকে বলো যে ভাইয়া পরিমাণগত রসায়নের ক্লাসে বলছিলেন যে আপনি তুল্য সংখ্যার একটা চার্ট দিবেন, তুল্য সংখ্যার কনসেপ্টের একটা ভিডিও দিবেন, ওইটা দেন। আজকেও একজন করছে। তার মানে এই ক্লাসগুলো তোমরা দেখো, আগে পড়ে দেখো, দেখা যায় ৬ মাস ৭ মাস ৮ মাস পরেও তোমরা ক্লাস দেখো। সবাই থাকে, বাট অনেক সময় লাইভে অনেকে থাকে না। লাইভে থাকা জরুরি। তার কিন্তু দেখবা ২ ঘন্টার একটা ক্লাস শেষ করতে ৫ ঘন্টা লাগে নরমালি, যদি অন্যভাবে রেকর্ড যদি দেখতে বসো। আর লাইভে বসলে ২ ঘন্টাটা ২ ঘন্টায় শেষ হয়। এই জিনিসটা বুঝবা। হ্যাঁ ভাইয়া, অনেক দোয়া রইল তোমাদের জন্য, মন থেকে দোয়া থাকে। এই তো। আর একটা প্রশ্ন বুয়েটে ২১-২২, ইনভার্টেস এনজাইম দিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হয়, গ্লুকোজ ফ্রুক্টোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড অ্যালকোহলে রূপান্তরিত হয়, অ্যালকোহল ভিনেগারে রূপান্তরিত হয়, সবগুলা বিক্রিয়া সম্পূর্ণ করতে বলছে। অনেকবার অলরেডি তোমাদের এটা লেখা হয়েও গেছে। ওইখানে আরেকটা পড়ছে, হ্যাঁ আমার জন্য দোয়া করো। আমার লাইফে এত কিছু যাচ্ছে এখন, মানে লাইফটা অনেকটা কিছুটা অগোছালো হয়ে গেছে এখন। হ্যাঁ, ছুটি দিব। দু এক মিনিট গল্প করে ছুটি দিয়ে দিব। তোমাদেরকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কথা বলবো। আর টপিক তো আমরা যেগুলা পড়াই না, এগুলো আসলে ইম্পর্টেন্ট টপিকই পড়াই, এটা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো কখনোই
আ মনে করবা না যে আমি একটু কম পড়লে বা একটু ফাঁকিবাজি করলে, আচ্ছা আমি ওইটা মানে ছেড়ে দেই। এরকম ভাবে পড়লে না কোথাও না কোথাও যে আটকায় যাবা। বুঝছো? পরিশ্রমটা জারি রাখতে হবে। কারণ এই পৃথিবীতে তোমার পরিশ্রমী মানুষের জন্যই আসলে ভাগ্যটা সুপ্রসন্ন থাকে এবং যে বা যারা এই কথাগুলা বলছে, উনারা মনে হয় হাজার বছরের সঞ্চিত অভিজ্ঞতাগুলা শেয়ার করে কথাগুলা বলছে। বুঝছো? তো আমরা ২ বছরে অনেক কিছু পড়াইছি। খেয়াল করে দেখো শুরুতে তোমরা অনেকে বলতে যে, "ভাইয়া একটু তাড়াতাড়ি পড়ান, এত স্লো গেলে কেমনে হবে?" এখন যারা ফার্স্ট ইয়ারে আছে ওরা মাঝে, মাঝে বলে, "এমনে গেলে কি সিলেবাস শেষ হবে? ৫ বছর লাগবে।" এই ধরনের কথাবার্তা ছেলেপেলেরা বলে। শুনলে একটু খারাপ লাগে মাঝে, মাঝে যে আমরা পড়ায়ে এতদিন ধরে পড়ায়ে যখন আমাদের এক্সপার্টিস গুলা তোমাদেরকে দিতে যাই, ছেলেপেলেগুলা না বুঝে 100% না বুঝে কথাগুলা বলে। কিন্তু পরে আর এই কথাগুলা থাকবে না। তো আমরা এই ২ বছরে আস্তে ধীরে করে কিন্তু সবগুলাই পড়াইছি। অনেক কিছু পড়াইছি। তোমাদের কাছে নোট আছে। প্রত্যেকটা নোট খুবই যত্ন সহকারে রাখবা। যখনই একটা চ্যাপ্টার ধরবা, নোটটা এক নজর পড়ে ফেলবা। বুঝছো? ওই যে আমি টাইপ ওয়াইজ পড়তে বলছিলাম, ওই টাইপ গুলা ধরবা, নোট পড়বা। নোটে তোমার নিজের হাতে সবকিছু লেখা আছে। আরেকবার রিক্যাপ করতে ইজিয়ার হবে। বুঝছো? ওই টাইপটা পড়বা, সেই সাথে ওইখান থেকে প্রশ্ন সলভ করবা। যত দ্রুত পারো তোমার ওই রুটিনটা ঠিক করে ফেলো যে আমি ১০০ থেকে ১১০ দিনের ১১০ দিন না, তুমি ১০০ দিনই ঠিক করো। ১০০ দিনে তুমি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই ৪ টা সাবজেক্টের চ্যাপ্টার মনে হয় টোটাল ৮০ টা আছে। শেষ করো। মানে ট্রাই করো শেষ করার জন্য। অনেকে বলে না যে তুমি চাঁদকে লক্ষ্য করো। তুমি তুমি একে ধরবা। মানে ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা গোল হচ্ছে তোমার। তুমি যদি চাঁদকে নাও পাও, তুমি কয়েকটা তারাও পেয়ে যেতে পারো। যেগুলা মিটিমিটি জ্বলতেছে এবং ওইটাও অনেক বড় একটা সাফল্য। যদিও আমি আবার চিন্তা করতাম যে ভাই তারা তো আরো অনেক দূরে, তারা তো আরো অনেক কঠিন ধরাটা। বাট এই সেন্সে না। চাঁদ হচ্ছে অনেক সুন্দর। তুমি একে ধরার জন্য আ চেষ্টা শুরু করছো। তবে চাঁদ যদি নাও পাও কোনো কারণে, তুমি এমন কিছু পাবা যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। বুঝছো? সেইজন্যই বলি পড়াশোনা জারি রাখবা। পড়াশোনার কোনো বিকল্প নাই। যেহেতু এই লাইনে আসছো, পরিস আ বা কামলা না খেটে তুমি পড়াশোনার কামলা খাটতেছো। সুতরাং এই কাজটাই শেষ পর্যন্ত জারি রাখো। বুঝছো? সেই সাথে অবশ্যই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবা। এমন কোনো কাজ করবা না যাতে তোমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এমন কোনো কথা বলবা না, এমন কোনো বিহেভিয়ার দেখাবা না যাতে তোমার আশেপাশের মানুষগুলা কষ্ট পায়। অনেক সময় নিজে কিছু স্যাক্রিফাইস করে হলেও পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবা। বুঝছো? ফ্যামিলির মানুষগুলা যখন ভালো থাকবে, আব্বা-আম্মা যখন ভালো থাকবে, তখন কোনো না কোনোভাবে এর একটা বেনিফিট, এর একটা রিওয়ার্ড তুমি পেয়ে যাবা। হ্যাঁ রে লাবিব, বলতেছি। কিছু বেনিফিট তুমি পেয়ে যাবা। বুঝছো? চেষ্টা করবা তোমার কথায়, তোমার আচরণে কেউ যাতে কষ্ট না পায়। দেখবা মাঝে, মাঝে বাবা-মায়ের কথায় এমন রাগ উঠতেছে যে আজকে তো একদম বলে শেষ করে দিব। বলবা কিন্তু একটা সময় পরে দেখবা এই কথাটা ব্যাকফায়ার করতেছে তোমার উপরে। বাবা-মা এগুলা সহ্য করে যাবে। কারণ তারা জানে এখনো তুমি অনেক ছোটই আছো। কিন্তু তুমি যদি এখনই বুঝতে শিখো যে না, আমি কিন্তু নিজেকে সংযত রাখতে পারি। রেখে তাদের সাথে আমি ওইভাবে বিহেভিয়ার শো করতে পারি। তখন বাবা-মা মানে দোয়া করবে তোমার জন্য। মন থেকে দোয়া করবে। বুঝছো? হুম। মন না পাইলেও মিনি মনও পেয়ে যেতে পারো। হ্যাঁ। আমি প্রচন্ড টেনশন হয় আমার। কি করব? কি কারণে টেনশন হয় খুঁজে বের করো না। আর টেনশন হইলে দোয়া করবা। দুশ্চিন্তা কমানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। তুমি সবসময় পড়বা। সবচেয়ে এখানে অনেকগুলা বেনিফিট পাওয়া যায়। এর মধ্যে সবথেকে ছোট বেনিফিটটা হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা আমি অধ্যায়ের কথা বলছিলাম, কয়েকটা অধ্যায়ের কথা বলব। যেগুলা পড়লে আম এইচএসসি তে ভালো করা যাবে। কিন্তু এরপরে আমার মনে হইল, আমি যদি এগুলার কথা বলি তাইলে হয়তোবা তোমরা আবার শর্টকাট খোঁজা শুরু করে দিতে পারো। আসলে সবগুলা চ্যাপ্টারের মধ্যেই দেখবা কিছু চুম্বক অংশ আছে
যেগুলো আমরা জোর দিয়ে পড়াইছি, ওই অংশগুলা বেশি করে পড়বা। ওই অংশগুলা থেকে অ্যাডমিশনে বেশি প্রশ্ন আসে। বুঝছো? যেমন এই চ্যাপ্টারে ভিনেগারের কথা বলছিলাম, বিভিন্ন গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার এর কথা বলছিলাম, প্রিজারভেটিভ এর কথা বলছিলাম। এই অংশগুলা পড়বা। কোয়াগুলেশন, হার্ডি-ইস্যুর যে সূত্র, এই কয়েকটা অংশ পড়বা। জৈব রসায়নেও এরকম কিছু পোরশন আছে। পরিমাণগত রসায়নের আছে, রাসায়নিক পরিবর্তনের মধ্যেও আছে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় আমরা কিছু জায়গাতে অনেক সময় নিয়ে পড়াইছি। ওই নোটগুলা খুঁজে বের করে ওই অংশগুলা আগে ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে? না আমি আর আ প্রলম্বিত করছি না ক্লাসটা। আপনাকে পূজার নিমন্ত্রণ রইলো। আমার ইচ্ছা আছে পূজায় কোনো একটা জায়গায় যাওয়া। আমি বছরে হয়তোবা ১ বার বা ২ বার নিজের বাড়িতেই যেতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে। ইচ্ছা আছে একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে আসার। থ্যাংক ইউ রে ভাইয়া। তোর আমন্ত্রণটা পেয়ে আমি খুব খুশি হইছি। কিন্তু শুধু এটা গ্রহণ করা সম্ভব হইল না। হুম। তাহলে আমরা ক্লাসটা মনে হয় শেষ করতে পারি, তাই না? সবাই ভালো থাকিস। অনেক দোয়া রইলো। আর একদিন কিন্তু সামনাসামনি সবার সাথে দেখা হবে। আমি এটা প্রত্যাশা করি। প্রত্যেকটা ছেলেপেলের সাথে যেন দেখা হয়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।